সেরাজ সুমুর কাছে আসে, তার চোখে আগুন জ্বলছে। সে এক ধাপ এগিয়ে এসে গর্জন করে উঠে বলে, তোমার এত বড় সাহস! কৈফিয়ত চাইছো তুমি শেহরাজ খানের কাছে? আমি শুধু জানতে চাই আপনি কেন এমন করছেন আমার সঙ্গে। সেরাজ দু হাতে মাথা চেপে ধরে, উঠে দাঁড়িয়ে দেয়ালে খুশি মার একটা ফ্রেম পড়ে গিয়ে ভেঙে যায়। সুমু দৌড়ে গিয়ে সেরাজকে পেছন থেকে জড়িয়ে ধরে। সুমু কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে খান সাহেব? কেন এমন করছেন? প্লিজ শান্ত হন। ক্ষণিকের জন্য অশান্ত সেরাজ শান্ত হয়। সেরাজ পেছন ঘুরে দাঁড়ায়, শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয় তার প্রেয়সীকে। সুমু চোখ ভিজে, গলায় কাঁপন নিয়ে বলে, খান সাহেব, আপনি হুঁশে আসুন। এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে বলুন আমায়, আমি আছি। সেরাজের আরো অসহ্য লাগে। সে সরিয়ে দেয় সুমুকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, তুমি থাকবে? সবাই মিলে আমাকে ভাঙার জন্য এক হয়েছো, তাই না? সুমু কাপা গলায় বলে। কি আজে বাজে কথা বলছেন আপনি? সেরাজ টেবিলের ড্রয়ারে খুলে পাসপোর্ট একটা ব্যাগে রাখা টাকা বের করে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এই নাও, যা লাগে সব নিয়ে যাও, তবুও আমার জীবন থেকে বেরিয়ে যাও। সুমু চোখ বড় করে তাকিয়ে থাকে। না, আমি কোথাও যাব না। আপনি হুঁশে আসুন প্লিজ। আপনি এখন যা বলছেন তার একটাও আপনি মন থেকে বলেননি। আপনার কি সমস্যা হচ্ছে আমাকে বলুন। সেরাজ সামনে এসে সুমুর হাত ধরে বলে, তুমি যাবেই, আমি যেভাবে বলছি সেভাবে যাবে। আমার রাগের পরিমাণ বাড়ছে। তুমি আমার চোখের সামনে থাকলে আমি এমন কোনো ভুল করে বসতে পারি যে ভুলের মাসুল আমাকে হয়তো আমার জীবন দিয়ে দিতে হতে পারে। প্লিজ দয়া করে অন্তত এই রুম থেকে যাও। সুমুর গো ধরে দাঁড়িয়ে থাকে। আমি কোথাও যাব না। আপনি এখন ঠিক নেই, আমি জানি খান সাহেব। আপনি আমাকে কখনো এভাবে ছাড়তে পারেন না। এই কথায় সেরাজ যেন পাগল হয়ে যায়। সে গর্জে উঠে বলে, তুমি কি বোঝো না আমি আর পারছি না? আমি তোমাকে সহ্য করতে পারছি না, বের হয়ে যাও। সুমু কাঁদে, তার বুকের ভেতরটা কাঁপে। আমি যাব না, আমি কিছুতেই যাব না। ঠিক তখন সেরাজ আর নিজেকে থামাতে পারে না, জোর করে সুমুর হাত ধরে তাকে টেনে নিয়ে যায় দরজার দিকে। সুমু আর্তনাদ করে উঠছে। খান সাহেব প্লিজ। সেরাজ শোনে না। সুমুকে সিঁড়ি দিয়ে টেনে নামিয়ে বাড়ির গেটের দিকে নিয়ে চলে যায়। বাড়ির দরজার বাইরে সুমুকে দাঁড় করিয়ে দিয়ে বলে, বেরিয়ে যাও এখান থেকে, চিরদিনের মতো বেরিয়ে যাও। সুমু অবাক হয়ে তাকিয়ে থাকে। সে আর কথা বলার ভাষা খুঁজে পায় না। সুমু শেষবার চোখ তুলে তাকায় সেরাজের দিকে, কান্না ভেজে গলায় বলে, আমি জানি আপনি একদিন এই রাতের কথা মনে করে নিজেকে ঘৃণা করবেন। আর আমি এটাও জানি আপনি আমার সাথে ইচ্ছে করে কিছু করছেন না। এমন কিছু একটা হয়েছে আপনার, যার ফলে আপনি এমন করছেন। যখন আপনি সবটা জানবেন, বুঝবেন, তখন আপনি নিজেকে অনেক ঘৃণা করবেন, অনেক কষ্ট পাবেন। আমি দোয়া করি আপনি হুঁশে আসার পর যেন এই সময়টার কথা আপনার মনে না থাকে। কারণ এই সময়টা আপনার মনে থাকলে আপনি এতটাই কষ্ট পাবেন যে আপনি নিজেকে শেষ করে দিতে চাইবেন। আর সুমু চায় না তার খান সাহেব এক বিন্দুও কষ্ট পাক। গেট বন্ধ হয়ে যায়। সুমু দাঁড়িয়ে রইল খান ম্যানশনের বিশাল গেটের সামনে। বৃষ্টির তেজ বেড়েছে। সুমু এখনো বিশ্বাস করতে পারছে না যে তার হাত ধরে তার খান সাহেব তাকে নিয়ে একদিন ঘর বানাতে চেয়েছিল। সেই হাতই আজ তাকে ঘর ছাড়া করলো। সুমুর চোখের কোণ দিয়ে কান্না গড়িয়ে পড়ছে, ঠোঁট দুটো শুকনো। সুমু ধীরে ধীরে হাঁটা দেয় গার্ডেনের দিকে। সুমুর সাথে আজ আকাশটাও যেন কাঁদছে। গার্ডেনের কোণে রাখা কাঠের একটা চেয়ারে এসে বসে পড়ে সুমু, পেটের উপর হাত রাখে। সুমু আস্তে আস্তে ভেঙে পড়ছে, কিন্তু আবার ভেতরে ভেতরে শক্ত হয়ে উঠেছে। চোখের কোণে নোনতা পানির বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। ঠোঁটে হালকা এক টুকরো ব্যথার হাসি। অপেক্ষা করতে থাকে সে তার খান সাহেবের জন্য। হঠাৎ সুমুর চোখ যায় গার্ডেনের ঝোপের দিকে। সুমুর মনে হয় কেউ তাকে দূর থেকে দেখছে। সুমু আমতা আমতা করে বলে, কে কে ওখানে? সুমু উঠে দাঁড়িয়ে দারোয়ানের ঘরের দিকে যাবার জন্য পা বাড়াতে একটা ঠান্ডা মোটা হাত পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। আরেকটা শক্ত হাত তার হাত দুটো জোরে টেনে ধরে পিছনে নিয়ে যায়। সুমুর চোখ ছানা বড় হয়ে যায়। সে ছটফট করে মাথা নাড়ায়, আওয়াজ করতে চায়, কিন্তু কিছুই করতে পারে না। একটা মুখোশধারী হালকা গলায় ফিসফিস করে বলে। সুমুর চোখে পানি ছলছল করে। সে বুঝতে পারে না এসব কেন হচ্ছে, তবে এটা বুঝতে পারে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। চুপ, বেশি শব্দ করবি না। এই ভারী বর্ষণে কেউ তোর ডাক শুনতে পাবে না।
তাই চেঁচানোর চেষ্টা করে নিজের এনার্জি নষ্ট করিস না। এই হাই সিকিউরিটি জোনের চোখে ধুলো দিয়ে সবগুলোকে ঘুমিয়ে মেডিসিন খাইয়ে এখানে ঢুকেছে। শব্দ করলে এখানে মেরে দেব। ঘন গাঢ় রাত, মেঘ বারবার গর্জন করে উঠেছে। গেটের সামনে থেকে মুখ চেপে ধরে সুমুকে জোর করে টেনে নিয়ে গেল মুখোশধারী কয়েকজন লোক। বৃষ্টি বাজ পড়ার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। চারপাশে গা ছমছমে নিস্তব্ধতা। তারা সুমুকে গাড়িতে তুলে নিয়ে আসে একটা ঘন জঙ্গলে, যেখানে মানুষ তো দূর, কোনো কুকুর বেড়ালও আসে না। সুমুর চোখে পানি, মুখে কাপড় গোজা, হাত পা বাঁধা, সে কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার ভয়ে। সকলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। একজন লোক হাতে ছাতা নিয়ে তাদের লিডারের মাথার উপর ধরে। সুমুকে দুজন লোক ধরে গাড়ি থেকে নামিয়ে লিডারের সামনে আনে। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা লোকটা বিশ্রী হাসি দিয়ে কোথাও একটা কল করে। 3 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হয়। মুখোশধারী লোকটা ঠান্ডা গলায় বলে, বস, কাজ হয়ে গেছে, পাখি এখন আমাদের হাতে। তারপর সুমুর দিকে তাকিয়ে হেসে ফিসফিস করে বলে, বড্ড ছটপট করছে, বলুন তো মেরে দেই? উপাস থেকে কণ্ঠটা ঠান্ডা আর হুঁশিয়ারি ভরা। সে বলে, ওর হাজব্যান্ড ওকে মারেনি তো কি হয়েছে, আমরা ওকে মারবো, তবে এখন না। ও আমাদের টুক, বেশি কিছু করার দরকার নেই। চোখের জল যত বের হবে ততই মজা। সুমুর চোখে ভরে আসে। সে মনে মনে শুধু একটাই কথা বলছে, খান সাহেব, আপনি কোথায়? হ্যাঁ, আমাদের বাচ্চাটাকে বাঁচান। ফোনের অপর পাশের লোকটা আবারও বলে, এখনই না, আগে ওই মেয়ের মুখটা খুল, ওকে দিয়ে প্রাণ ভিক্ষা চাওয়া, ওর স্বামীকে টাকার করুণ গলা শুনতে চাই আমি। ওকে বস। সুমুর মুখ খুলে দেওয়া হলো। সুমু রাগের স্বরে বলল, কারা আপনারা? আর আমাকে এভাবে ধরে নিয়ে এসেছেন কেন? কেউ কোনো উত্তর দিল না। ওর শুধু মুখোশধারী হেসে উঠল। সুমুর রাগ ক্রমে বেড়ে চলছে। সে চেঁচিয়ে বলল, চুপ কেন সকলে? আর মুখ ঢেকে রেখেছেন কেন কাপুরুষের দল সব? তাদের হাসি আরো জোরালো হলো, যেন সুমুর রাগ তাদের জন্য আনন্দের কারণ। সুমু আবারও বলল, আমাকে ছেড়ে দিন। আমার খান সাহেব যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে আপনাদের সবাইকে। সেই কথা শুনে মুখোশধারীরা হেসে উঠল। মুখে হাসির লুক নেই, বরং বিদ্রুপ। একজন গম্ভীর কণ্ঠে বলল, ওই স্বামী তোর, যে তোকে নিজের ঘর থেকে বের করে দিল, সেই স্বামীকে নিয়ে এত বড় কথা বলিস? সুমুর চোখ ছলছে উঠল রাগে। সে বলল, সে আমাকে বের করে দিয়েছে, কিন্তু মন থেকে না। আর আপনারা কিভাবে জানলেন এসব? নজর ছিল তোদের উপর, আমরা তো দেখলাম তোকে বের করে দিল। আপনার আমাদের ওপর নজর কেন রেখেছিলেন? হ্যাঁ, আর এইভাবে মুখ থেকে আছেন কেন? তাছাড়া ফোনে কে আছে? আপনাদের বস? বাহ, ভালোই। যেমন কাপুরুষ বস, তেমন তার পোষা কুকুরের দল। সাহস থাকলে আমার খান সাহেবের সামনে গিয়ে কথা বল। এইভাবে কাপুরুষের মতো আমাদের ওপর নজর রেখে লুকিয়ে কাজ করিস কেন? ফোনের ওপাশের লোকটি রেগে গিয়ে গর্জন করে পড়ল, যেমন স্বামী তেমন স্ত্রী, মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভয় নেই, মুখে বড় কথা আর কলেজার সাহস ভরপুর। মেরে দে ওকে। আজকের বইয়ের মৃত্যুর আত্মনাদ আমি শুনতে চাই। আপনারা যতই আমাকে ভয় দেখান, আমি ভয় পাই না। ফোনের অপর পাশ থেকে লোকটি বলল। লোকটি রেগে আওয়াজ কমিয়ে কথা বলো শোনা। এখন তুমি মরবে, কিছুদিন পর তোমার স্বামী মরবে। কোন কাপুরুষ মারবে আমার খান সাহেবকে? আপনি, যার একটা মেয়েকে ধরে আনতে চোরের মতো কতগুলো কুত্তা পেছনে লাগাতে হয়, সে মারবে আমার খান সাহেবকে? বলল। এখনো ওর মুখ বন্ধ করিসনি তোরা? মুখোশধারীর হাতে ছুরি ঝলমল গড়ে উঠল। হঠাৎ সুমুর মনে পড়ল বাচ্চার কথা। তার শরীর কাঁপতে লাগলো। বাচ্চার কথা মাথায় আসতেই সুমু ভেঙে পড়ল। চোখে অযোধ্যায় পানি, গলায় জমে ওঠা কণ্ঠস্বর কাঁদতে কাঁদতে ছিঁড়ে উঠল তার। আমাকে মারবেন না প্লিজ, আমি প্রেগনেন্ট। আমার ছোট বাচ্চাটা এখনো এই দুনিয়াতে এখনো এই দুনিয়ার আলোতে আসেনি। তার শরীরের এক অঙ্গও তৈরি হয়নি। ওর জন্য আমাকে ছেড়ে দিন। সুমু বাচ্চার আকুতি জানিয়ে বলল, দয়া করুন, আমার বাচ্চার জন্য একটু দয়া করুন। ওর বাবা এখন ওর কথা জানেনি, আমি বলতে পারিনি। দয়া করে আমাকে ছেড়ে দিন। সুমুর অসুস্থ লাগছিল। সবাইকে অনেক অনুরোধ করলো সে,
কলে থাকা মানুষটি অট্টহাসিতে ফেটে পড়েছিল। কাঁদতে কাঁদতে সুমু জ্ঞান হারালো। মুখোশধারী ছেলেটা ফোনে গভীর কণ্ঠে বলল, মুখোশ জ্ঞান হারিয়েছে, তাছাড়া মেয়েটা প্রেগনেন্ট। বস, এখন কি করব? তোরা কেউ ওর মুখ বন্ধ দেখেছিস? না, আমরা মুখ দেখাইনি। মারতে হলে জ্ঞান এনে মারবো। মেয়েটাকে নিয়ে আয় আমার পাতালপুরিতে। ওকে এখনো ভালো করে দেখিনি আমি। এত বড় বড় কথা কোন মুখ দিয়ে বলেছে সেই মুখ দেখতে চাই আমি। ধারী লোকগুলো সুমুকে গাড়িতে তুলে দিল। সবার মুখে অন্ধকার ভাব। তাদের উদ্দেশ্য একটাই, পাতালপুরীর অজানা অন্ধকারে যাওয়া। গাড়ির ইঞ্জিন গর্জন করে চলতে লাগলো। বৃষ্টির মধ্যে এই গাড়ি ছুটে চলতে লাগলো পাতালপুরের উদ্দেশ্যে। পাতালপুরীর রুমগুলো যেন আজ ঈদের রঙে সেজেছে, কিন্তু সেই রঙের মাঝে লুকিয়ে আছে অন্ধকারের ছায়া। রাইয়ান এক কোণে দাঁড়িয়ে, হাতে হুইস্কির বোতল। রাইয়ান উম্মাদের মতো হেসে উঠল। তার চোখে ছিল এক অশুভ মজা, যেন এই খুশি তার জন্য শুধু খুশি নয়, বরং এক নতুন ষড়যন্ত্রের সূচনা। তার হাসির প্রতিধ্বনি বাতাসে মিশে গেল, যেন এই পুরনো শহরের ফাঁকে ফাঁকে বেজে উঠছে কোনো বিপদের স্বর। রায়ানের বা হাতে একটা বোতল আর পেপার। সে আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, ডাগের নাম নিউরোরোলেক্স 9। একবার পেটে গেলে মাত্র 30 মিনিটের মধ্যে কাজ শুরু হয়। এর ফলে একটা সুস্থ মানুষের হঠাৎ করে কন্ট্রোললেস রাগ চেপে বসে। নিজের প্রিয় মানুষদের প্রতিও ঘৃণা, হিংসুক আচরণ, সন্দেহ, মানসিক বিভ্রান্তি এবং নিজেকে বিপদে মনে হওয়া। অপর পাশে মানুষটি কথা না শুনলে ক্ষিপ্ত হয়ে যাওয়া। শরীরের অ্যাড্রেনালিন লেভেলের বেড়ে যায়, মানুষকে হিংস্র পশুর মতো করে তোলে। নিজেকে হাজার চেষ্টা করলেও কন্ট্রোল করতে পারে না। নিজের আপন লোকদের তখন শত্রু মনে হয়। রাগ বেশি হলে তাদের খুন করে ফেলতে পারে। আর সবচেয়ে বড় মজা, 24 ঘন্টা পরে স্মৃতির ঝাপসা হয়ে যায়। সে বুঝতেও পারে না সে কি করেছে, কাকে মেরেছে। একটা সুস্থ মানুষ হয়ে ওঠে পিশাচ। এমন রাগ, এমন ঘৃণা যে মানুষের প্রেমিকাকে পর্যন্ত খুন করে ফেলতে পারে। রায়ান ছোটে বিদ্রুপ। প্রিয়জন, হাস্যকর। ওই ডাক খেলে মানুষ তার মায়ের পেটে ছুরি বসাতেও দ্বিধাবোধ করে না। কেউ প্রশ্ন করলে গলা চেপে ধরতে সময় নেবে না। রায়ানের ঠোঁটে বিদ্রুপ। রায়ানের চুলগুলো এলোমেলো, চোখে ঘুম নেই, তৃপ্তির ছাপে স্পষ্ট। ছোট্ট বাঁকা এক হাসি, হাতে এক টুকরো একটা ভাঙা গ্লাস ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে সে। হাসতে হাসতে আবারও বলল, ভেবেছিলাম বউটাকে নিজ হাতে খুন করবি। একবার ঢাকটা তোর ভিতরে ঢুকলেই তুই হিংস্র জানোয়ার হয়ে যাবি। ওকে গলা টিপে শেষ করে দিবি। তোর বউয়ের চিৎকার শুনে আমি পাতালপুরি থেকে তোকে স্যালুট দিব, কিন্তু শালা তাও পারলি না। ড্রাগ খাইয়ে দিলাম তোকে, ভেবেছিলাম আজই খেলা শেষ হবে, কিন্তু ব্যর্থ আমি। তোর মতো হিংসাত্মক জানোয়ারের এই ড্রাগ হালকা খেলে ভয়ঙ্কর হয়ে ওঠার কথা। তুই ভয়ঙ্কর হয়েছিস ঠিকই, কিন্তু তোর ভালোবাসা হয়তো তোর বউকে মারতে দেয়নি। সে আয়নার দিকে তাকিয়ে বলল, তুই মারিসনি ঠিকই, কিন্তু আরেকটা কাজ তো করে ফেলেছিস। বউকে তুই নিজ হাতে তাড়িয়ে দিয়েছিস। তার বর্ষার জায়গাটায় তুই নিজেই ছুরি চালিয়ে দিয়েছিস। অবিশ্বাস, এই শব্দটাই ছিল আমার অস্ত্র। তোর মস্তিষ্কে আমি শুধু একটু বিষ ঢুকিয়েছিলাম, বাকিটা তুই করেছিস নিজের হাতে। তোর অহংকার, তোর ইগো, তোর হিংসাগুলোই আমার পা ছুঁয়ে সালাম দিচ্ছে আজ। রায়ান গ্লাসটা ছুঁড়ে ফেললো দূরে। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রায়ান নিঃশ্বাস ফেলে পড়ল। তোর বউ আজ থেকে আমার কাছে বন্দি। তোদের প্রেমের গল্পের বইটা আমি পুড়িয়ে ছাই করব। তারপর সেই ছাই দিয়ে লিখবো তোদের শেষ অধ্যায়। রুমটা আজ অচেনা। দেয়ালে যেই ঘড়িটা টিকটিক করে চলতো, আজ তার শব্দ নেই। হয়তো ব্যাটারি ফুরিয়ে আছে, অথবা সিরাজ নিজেই থামিয়ে দিয়েছে। সময়ের দরকার কি তার জীবনে? সময় থেমে গেছে তার বুকের ঠিক মাঝখানে। ভারী করে সময় থেমে গেছে। মেঝেতে ছড়িয়ে থাকা বইগুলো খোলা, পাতাগুলো উল্টে গেছে হাওয়ায়। সুমুর প্রিয় ফুলদানিটা আজ 3 টুকরো হয়ে পড়ে আছে কর্নারের তারে। পুরো রুম লন্ডভন্ড। দেখে মনে হচ্ছে কেউ বহু পুরনো আক্রোশ মিটিয়েছে রুমটার সাথে। বিছানার এক কোণে উপর হয়ে পড়ে আছে সিরাজ, সাদা চাদর। তার দেহের উপর চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর পড়ে আছে। নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে। না, এটা
শান্তি নিঃশ্বাস না, এটা ক্লান্তির নিঃশ্বাস। বুকের ভেতর জমে আছে, জমে থাকা কিছু না বলা কথা, ভারে ভারাক্রান্ত নিঃশ্বাস। হঠাৎ বাতাসে জানালার পর্দা সরে গিয়ে এক টুকরো সোনালি রোদ এসে পড়ে শেহরাজের মুখের উপর। চোখের পাতার ভাঁজে এসে লেগে থাকে সেই আলোটা। বিরক্তিতে কপাল কুঁচকে যায় শেহরাজের। ক্লান্ত ভ্রুতে জড়ানো থাকে কিছু অব্যক্ত অভিমান। আজ যেন এই আলোটা তার শত্রু। সে ধীরে ধীরে চোখ মেরে তাকায়। গোলাটে চোখ দেয়ালের দিকটা একবার দেখে কিছু চিনতে পারে না। চারপাশে যেন ঝাপসা, তার গলা শুকিয়ে গেছে শেহরাজের, যেন অনেক বছর ধরে কথা বলেনি। সে উঠে বসে না, শুধু ঘাটটা ঘুরিয়ে জানালার দিকে তাকায়। বাহিরে পাখি ডাক অসহ্য লাগছে তার কাছে। শেহরাজ চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার বুকের ভেতরে কিছু একটা চাপা পড়ে আছে, হয়তো না বলা কিছু, নয়তো হারানো কিছুর অভিমান, কিংবা শুধুই একটা নাম যা সে এখন মনে করতে পারছে না। শেহরাজ এখনো জানেই না কাল রাতে নীরবতার সেই যে স্বস্তি অনুভব করছিল, সেটি নেহাতি ছিল এক ভুল বোঝাবুঝির জ্যোৎস্না। সে জানেই না নিজের হাতে সে ছিঁড়ে ফেলেছে একটি চুপচাপ প্রসারিত হাত, যা তার ভালো থাকার কারণ ছিল। সেরা জানলার দিকে তাকিয়ে থাকে আরো কিছুক্ষণ। রোদের রেখাটা তার চোখ থেকে সরে না, বরং ধীরে ধীরে তার ঘাড় বেয়ে বুক অবধি নামে। গায়ের ভেতর কোথাও যেন খুব ব্যথা এক বিন্দু নড়ে ওঠে তার। সেটা উঠে বসে, মাথা ভার লাগে তার। অসহ্য যন্ত্রণায় সে কপালে দুপাশে চেপে ধরে বসে পড়ে বিছানার ধারে। ঘরের বাতাস থমথমে, যেন কিছু একটা ঘটেছে। হঠাৎ রুমের চারপাশে চোখ বুলিয়ে সে কেঁপে উঠল। ড্রেসিং টেবিলের উপর সব জিনিস এলোমেলো, আয়নাটা ভেঙে আছে, চুড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। পর্দা আধ খোলা, জানালার কাছে আঙুলের আঁচড়। বেডসাইড টেবিলের উপর উল্টে পড়ে আছে, বেডসাইড টেবিলটাও উল্টে পড়ে আছে। গ্লাসের ভাঙা টুকরো চারিদিকে ছড়িয়ে আছে। ফ্রিকুচকে উঠে দাঁড়ালো সে। গলার রুদ্ধস্বরে এক ঝটকায় চিৎকার করে বলল, সোমো, কই তুমি? কোনো সাড়া এলো না। শেহরাজের বুকের ভেতরটা কেঁপে উঠল। হাঁপাতে হাঁপাতে সে বাথরুমের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলা, ভেতরটা ফাঁকা। শেহরাজ আবারও ডাক হাঁক ছাড়ল, সুইটহার্ট, তুমি কোথায়? তবু কোনো সাড়া নেই। শেহরাজ রুমের দরজার দিকে তাকালো। রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে আরো মরিয়া হয়ে উঠল শেহরাজ। ফোনটা খুঁজে বের করে নাম্বার ডায়াল করলো। শেহরাজের মাথা ছিমছিম করছে, কিন্তু ভেতরে অস্থিরতা তাকে থেমে থাকতে দিচ্ছে না। হঠাৎ নিস্তব্ধ রুমের ভেতর একটানা কাঁপার শব্দ শোনা গেল। সুমুর ফোন বাজছে। শেহরাজ তড়িঘড়ি করে শব্দ উৎস খুঁজে বেড়াতে লাগলো। ড্রেসিং টেবিলের নিচ থেকে একটু দূরে পর্দার পাশে মেঝেতে পড়ে আছে সমুর ফোনটা। হাত বাড়িয়ে ফোনটা তুলল সে। কয়েক সেকেন্ড ফোনটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো শেহরাজ। ঠোঁট শুকিয়ে গেছে তার। শেহরাজ চিন্তিত কণ্ঠে বলল, ফোন রেখে কোথায় গেল মেয়েটা? আর এই রুমটা এভাবে? নিজেকে প্রশ্ন করলো সে। হঠাৎ শেহরাজের দৃষ্টি আটকে গেল মেঝেতে ছড়িয়ে থাকা ছোপ ছোপ রক্তের দিকে। অমনি বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠলো তার। গলার ভেতরে শুকিয়ে এলো, পা জমে গেল মাটির সাথে। সে আস্তে করে বলল, এই রক্ত সুমুর? সে ঝুঁকে রক্তের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। মনে করার চেষ্টা করে গত রাতে ঠিক কি কি হয়েছিল, কিন্তু মনের পর্দায় যেন গোলা কুয়াশায় ঢেকে গেছে। মাথার ভেতরটা যন্ত্রণায় চিৎকার করছে। সে কপাল চেপে ধরে একবার চোখ বন্ধ করে তারপর ধীরে ধীরে পা বাড়ায় দরজার দিকে। ঠিক তখনই তার চোখ পড়ে যায় রুমের এক কোণে, জানালার নিচে ভেঙে পড়ে থাকা একটা বস্তুর দিকে। ফ্রিকুচকে এগিয়ে গেল সে ধীরে পায়ে, ধীরে পা ফেলে পৌঁছায় জিনিসটার কাছে। হাত বাড়িয়ে তোলার সময় বুকটা কেঁপে ওঠে তার। আঙুলের ফাঁকে এসে ধরা দেয় একটা ভাঙা প্রেগন্যান্সি কিট। ভাঙা হলেও টেস্ট স্ক্রিপ্টটা এখনো স্পষ্ট। কিটটার মাঝে লেগে থাকা রক্তের ফোঁটার উপর ভেসে আছে দুটো দাগ। শেহরাজ অবাক চোখে তাকায়। পজিটিভ। শেহরাজ স্তব্ধ, হাতটা কাঁপছে তার। চোখের পলক পড়ে না তার, ঠোঁট খোলা, কিন্তু কথা বেরোয় না। সে যেন মুহূর্তে আটকে গেছে। সে অস্পষ্ট গলায় বলল, সুমো, এটা কি করেছো তুমি আমার সাথে? কবে হলো এসব? শেহরাজ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। বুকের ভেতরটা ব্যথায় চেপে
সেটা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তবুও কিটটা শক্ত করে ধরে বেরিয়ে আসে রুম থেকে। তার চোখ খোঁজে শুধু সুমুর মুখ। ড্রয়িং রুমে এসে দাঁড়ায় সে, চারপাশে তাকায়, কেউ নেই ড্রয়িং রুমে। ঘড়ি কাটায় বেলা 1:27। সেরাজ এর গলা সমস্ত জোর দিয়ে চিৎকার করে ওঠে। সুমু, তার কণ্ঠের তীব্রতা গোটা বাড়ি কাঁপিয়ে তোলে যেন। সেরাজ আবার ডাকে। মম, ড্যাড, সবাই কোথায়? ড্রয়িং রুমে ছুটে আসে সকলে। অনন্যা খাতুন ছুটে এসে ছেলের কাছে যায়। ছেলের এই অবস্থা দেখে তিনি মরিয়া হয়ে ওঠে। তিনি চিন্তিত কণ্ঠে বলে, সেরাজ, কি হয়েছে বেটা? এ কি হাল হয়েছে তোর? সেরাজ সকলের মাঝে সুমুকে খুঁজে। সুমুকে দেখতে না পেয়ে বলে। মম, সুমু কোথায়? নেই। অনন্যা খাতুন ফ্রি কুচকে বলল, সুমুক কোথায় মানে? ও তো তোর সাথে তোর রুমে ছিল, তোরা তো ঘুমিয়েছিলি। মম, আমার রুমের দরজা ভেতর থেকে লক ছিল। সুমু ছিল না রুমে। কোথায় গেল ও? অনন্যা খাতুন চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন ছেলের দিকে। শাহবাজ সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, কোথায় গেল মানে? তোমাদের রুমের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, আর সুমু মামুন তো নিজের রুমে ছিল। ও তো এখানে কাউকে চেনে না, কোথায় যাবে? আর বাড়ির মেইন গেটও বন্ধ ছিল। সেরাজ দিশেহারা হয়ে এদিক ওদিক তাকায়। শ্বাসকষ্টের মতো এক অনুভূতি তাকে ঘিরে ধরে। সে যেন নিজের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শাহবাজ এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, কি হয়েছে তোর? কাল থেকে তোর বড় অদ্ভুত ব্যবহার। কাল অফিসে কেবিনে সব কিছু ভাঙচুর করেছিস, টেবিল, গ্লাস, ল্যাপটপ সব ছুঁড়ে ফেলেছিস। আমাদের সবাইকে তুই নিজের চেঁচিয়ে অফিস থেকে বের করে দিয়েছিস। সেরাজ হতভম্ব হয়ে তাকায় সবার দিকে। তার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে। আমি এসব করেছি কখন? আর আমি তো অফিসে ছিলাম। বাড়িতে কখন ফিরলাম? সেরাজ হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে। স্মৃতি খুঁজে পায় না কিছুতেই। সে আবারও বলল, আমি তো ঘুম থেকে উঠে দেখিনি। ও কোথায়? হঠাৎ তীব্র মাথা ব্যথায় কুকড়ে উঠেছে। চোখে অন্ধকার নেমে আসে। দু হাতে মাথা চেপে ধরে চিৎকার করে ওঠে। আহ, আমি কিছু মনে করতে পারছি না। আমার মাথা ফেটে যাচ্ছে। সব একসাথে দৌড়ে এগিয়ে আসে তাকে ধরতে। অনন্যা খাতুন কাঁদতে কাঁদতে ছেলের মাথা বুকে জড়িয়ে ধরেন। সেরাজ, শান্ত হো বেটা, প্লিজ শান্ত হ, তোকে ডাক্তার দেখাতে হবে। শারবাজ নিচু গলায় আরবাজকে বলে, কিছু একটা হয়েছে ওর সাথে। কাল ওর ব্যবহার আর আজ ওর ব্যবহার একদম আলাদা। আর ও কি বলছে? সুমু রুমে নেই মানে? আরবাজ কিছু বলে না, শুধু চুপ করেই থাকে। ঈশিতা এসে বলে, আমি আর আম্মু পুরো বাড়ি খুঁজে দেখলাম, সুমু কোথাও নেই। সিরাজ তখন চিৎকার করছে, সুমু কোথায়? প্লিজ কেউ আমাকে বলো ও কোথায়। আমি তো কিছুই করিনি। আমি তো অফিসে ছিলাম। এখানে কখন এলাম? শারবাজ বলল। তোর কি সত্যিই কিছু মনে নেই? সিরাজ তাকায় শারবাজের দিকে। হঠাৎ তার কিছু একটা মনে পড়তে সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। নিচ থেকে সকলে তাকে থাকে সিরাজে যাওয়ার পর অনন্যা খাতুন কাঁদতে কাঁদতে শাহবাজ সাহেবের কাছে এসে বললেন, আমাদের ছেলেটার কি হয়েছে বলো তো? আর সুমুই বা কোথায়? কি হচ্ছে এসব? বাড়ির সকলে চিন্তায় পড়ে গেল। বেশ কিছু সময় পর সিরাজ ফিরে এলো। ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে সিরাজ দুই হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে। তার চোখে অজানা ভয়। অনন্যা খাতুন দৌড়ে এসে সিরাজকে ধরে বসলো। বাড়ির সকলে এগিয়ে এসে এলো সিরাজের কাছে। সিরাজ কাঁপা কাঁপা হাতে নিজের হাতের মুঠোটা সকলের সামনে খুলে দেখিয়ে বলল, এই কিটটা পজিটিভ। সিরাজের চোখ ঝাপসা হয়ে আসে, ঠোঁট কাঁপে কথা বলতে, তবুও সে বলে, ও প্রেগনেন্ট মম। আমি বাবা হতে যাচ্ছি। আমার বেগম আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় সুখটা দিতে যাচ্ছিল, আর আমি কিনা তাকেই কাল রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দিলাম। অনন্যা খাতুনের কণ্ঠস্বর কেঁপে উঠছে। বের করে দিয়েছিস মানে? তুই কেন সুমুকে বের করে দিতে যাবি সেরাজ? সিরাজের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকটা থুকথুক করে উঠে। চোখের সামনে ঘূর্ণিঝড়ের মতো ভেসে ওঠে কিছু ঝাপসা ছবি। তারপর এক লম্বা নিঃশ্বাস ফেলে গলা কাঁপিয়ে সে বলতে শুরু করলো, আমি জানি না মম। ফুটেজে যা দেখলাম মম, ও বারবার আমার চোখের দিকে তাকিয়ে বলার চেষ্টা করছিল ওর চোখে কত ভয়, কত আশা ছিল। ও শুধু একটা সুখের খবর দিতে চেয়েছিল আমাকে। আর আমি ওকে বৃষ্টির মধ্যে বের করে দিলাম, ওকে আঘাত করেছি। অনন্যা খাতুন আর কিছু বলার সাহস করলো না। সিরাজ আবারও বলল, আমি নিজেই নিজের উপর বিশ্বাস রাখতে পারছি না মম। কিভাবে পারলাম আমি?
আমি তো একটা অভিশাপ। সিরাজ কাপা হাতে নিজের বুকের উপর আঘাত করতে করতে বলে, ও বলেছিল আমি আপনাকে কিছু বলতে চাই। ওর গলায় কত আবেগ ছিল, কত কাঁপুনি ছিল। আমি শুনিনি মম, আমি শোনার মতো মানুষই না। আমি তো ভালোবাসা বুঝি না। আমি শুধু নিজের রাগ, নিজের অহংকারকেই ভালোবেসেছি। আর যে আমাকে ভালোবাসতো তাকে তাড়িয়ে দিয়েছি। ও এখন কোথায় মম? কেমন আছে আমার বউ আর বাচ্চাটা? ও কি কাঁদছে আমার জন্য? ও কি ভেবেছে আমি ওকে চিরদিনের মতো ফেলে দিলাম? ও কি জানে আমি এখনও ওর গায়ের গন্ধ খুঁজে বেড়াচ্ছি? আমার প্রতিটা নিঃশ্বাসে এখন শুধু সমু, শুধু ও মম। কিন্তু ও আমার কাছে নেই, আমার পাশে নেই, এই বুকের উপর মাথা রাখার জন্য নেই। আমি শূন্য হয়ে গেছি মম। আমি তো ভালোবাসতাম ওকে, কিন্তু কাল রাতে ওকে আমি কষ্ট দিয়েছি মম। ও আঘাত পেয়েছে, আমি এগিয়ে যাইনি। অন্য বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করছেন। সিরাজ পাগলের মতো ফিসফিস করে বলল, ও আমাকে ক্ষমা করবে না মম। এই পৃথিবীর সবচেয়ে বড় সুখটা আমার হাতে দিতে গিয়ে ও আজ সবচেয়ে কষ্ট নিয়ে এই বাড়ির বাহিরে বেরিয়েছে। আমি বের করে দিয়েছি, ওর হাত কেটে গেছে, না জানি কত ব্লিডিং হয়েছে। আমি শুধু চিৎকার করতে করতে বলেছিলাম চলে যাও, চলে যাও এখান থেকে। ও ভয় পেয়ে গিয়েছিল মম। আমি ওকে বাইরে বের করে দিয়েছি এমন এক রাতে যখন ঝড়ের সাথে বাজ পড়ছিল। শাহবাজ সাহেব এগিয়ে এসে সিরাজের পাশে বসে বলল, সুমিকে পাওয়া যাবে? ও কোথায় যাবে? ও তো এখানে কিছুই চেনে না। রাহিনকে কল করে দেখো। শাহবাজ বলল, রাহিনের কাছে নেই, আমি রাহিনদের জানিয়েছি, ওরা সকলে আসছে। সিরাজ নিজেকে ব্যঙ্গ করে হেসে বলল, আমি আমার জীবন থেকে সবচেয়ে মায়াবতী মেয়েটাকে বের করে দিয়েছি মম, যে আমার সন্তানের মা হতে চলেছে। আমি ওকে ভালোবাসি, জানটা দিয়ে ভালোবাসি। কিন্তু এ কেমন ভালোবাসা? ও কষ্ট পাচ্ছিল, আমি পাশে দাঁড়াতে পারিনি। আমি একটা পশু হয়ে গেছি, তাই কাল রাতে নিজের কলিজাতে নিজেই আঘাত করেছি। সবাই স্তব্ধ, কেউ কিচ্ছু বলতে পারছে না। অন্য খাতুন নিজের ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুই খারাপ না বেটা, তোর কিছু একটা হয়েছে, আমরা তোকে ডাক্তার দেখাবো, কিন্তু এখন এখন আমাদের সুমুকে খুঁজে বের করতে হবে। সিরাজ মাথা তুলে চিৎকার করে বলল, আমি খুঁজে আনবো ওকে, যদি পায়ে হেঁটে পৃথিবীর শেষ প্রান্তেও যেতে হয়, তবু আমি আমার সুমুকে ফিরে আনবো। ও আমার বেগম, আমার সন্তানের মা, আমার জান, আমার ভালোবাসা। ওকে ছাড়া আমার কোনো মূল্য নেই। হঠাৎ সিরাজ উঠে দাঁড়ালো, চোখে রক্তিম শঙ্কা, দৌড়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। পাগলের মতন এদিক ওদিক ছুটে ছুটে দেখতে লাগলো। বাড়ির সকলে মিলে আশেপাশে খুঁজে দেখলো, কিন্তু কোথাও পেল না। সিরাজ গার্ডেনে ফিরে এসে দাঁড়ালো, চোখে ভয় আর জেদে ভরা। শাহবাজকে কড়া গলায় বলল, আমার যতদূর আন্দাজ আমাকে কিছু একটা খাওয়ানো হয়েছিল। এইটা একটা প্ল্যান ছিল, সব কিছু সাজানো। শাহবাজ অবাক হয়ে তাকিয়ে বলল, কি বলছিস তুই? ঠিকই বলছি। আমার অফিস, আমাদের বাড়ি, সব জায়গার সিসিটিভি ফুটেজ আমার সামনে চাই। পুরো ওমান শহর তোলপাড় করে ফেলো। সুমুকে চাই আমার। ওকে খুঁজে বের করো। ওর বড় কোনো ক্ষতি হবার আগেই আমার সুমুকে ফিরিয়ে আন। যত লোক আছে লাগিয়ে দে, যা যা করা লাগে কর। শাহবাজ সিরাজের চোখের ভাষা বুঝে নিল, আর এক মুহূর্ত দেরি না করে ফোনে একের পর এক কল করতে লাগলো। শাহবাজ স্যান্ডিকে ফোন করে বলল, টিম রেডি করো, বন্দরে, এয়ারপোর্টে, শহরের সব এক্সিট পয়েন্টে চেকপোস্ট বসাও। সিরাজ নিঃশব্দে একবার আকাশের দিকে তাকালো। তার চোখে জমে থাকা অশ্রুর কণা চোখের কোণে না গড়িয়ে ভেতরে দগ্ধ হয়ে গেল। আকাশটা সাদা কালো মেঘে ঢাকা। ধীরে ধীরে গ্যারেজের দিকে হাঁটলো। নিজের কালো রোলস রয়েস বোটেল গাড়িটা দরজা খুলে বসে পড়ল। গাড়ি ছুটে চলল তার মালিকের প্রিয় মানুষকে খুঁজতে। ওমান শহরের এক প্রান্তে পুরনো ধ্বংস প্রায় প্রাসাদের নিচে নির্মিত এক গোপন লাক্সারিয়া হাউস।
বাইরে থেকে কেউ কল্পনাও করতে পারবে না এই প্রাসাদের নিচে এত আধুনিক, এত নিস্তব্ধ একটা লাক্সারিয়াস হাউস আছে। হাউসটির দেয়াল জুড়ে সাউন্ড প্রুফিং, আলো আধারের খেলা চলে সবসময়। হাউসটির একটা রুমের মাঝখানে এক সুবিশাল বিছানা, সাদা চাদরের মাঝে নিস্তেজ হয়ে শুয়ে আছে সৌম্য। তার মুখটা ফ্যাকাশে, চোখের কোণটায় হালকা রক্তের দাগ, চোখ এখনো বন্ধ, নিঃশ্বাসটা ভারী। সে এখনো জানে না সে এখন কোথায়, কার হাতে বন্দি। পাশের রুমে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বসে আছে রায়ান, তার ছোটে রহস্যময় হাসি। সে মৃদু স্বরে বলল, মাইন্ড